আসসালামু আলাইকুম। বিএসসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো প্রধান সংবাদের শিরোনাম। গাজায় নতুন উত্তেজনা বৃদ্ধির জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী, হামাস। অবস্থান পাল্টে প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত করল ইসি, এখনও ভাববে এনসিপি। বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার হাজার টন সোনা রাখে? বুধবার অর্থাৎ ২৯ অক্টোবর এক বিবৃতিতে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠনটি বলেছে, হামাস ইসরায়েলকে গাজায় নতুন বাস্তবতা চাপিয়ে দেবার অনুমতি দেবে না। বিবৃতিতে বলা হয়, হামাস নিশ্চিত করছে এই বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধির জন্য, এর ক্ষেত্র এবং রাজনৈতিক পরিণতির জন্য এবং ট্রাম্পের পরিকল্পনা ও যুদ্ধবিরতি চুক্তিতে নাশকতার চেষ্টার জন্য ইসরায়েলি দখলদারিত্ব সম্পূর্ণ দায়ী। দখলদার বাহিনীর প্রাণঘাতী হামলার পরও যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাস পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। মধ্যস্থতাকারীদের তাদের দায়িত্ব পালন করার এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর অবিলম্বে চাপ প্রয়োগের আহ্বান জানানো হয়েছে। এর আগে গত মঙ্গলবার রাতে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এটি ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির নির্লজ্জ লঙ্ঘন। ইসরায়েল দাবি করেছে রাফায় তাদের বাহিনীর ওপর গুলি চালানোর জবাবে এই হামলা চালানো হয়েছে, যদিও হামাস এই হামলায় কোনো জড়িত থাকার কথা অস্বীকার করেছে। প্রসঙ্গত গাজা অঞ্চল জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭,০০০ ছাড়িয়ে গেছে। একই সময় ১,৭০,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে উঠেছিল। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যেত। এর ফলে শত শত মানুষ নিহত হয়, সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবাধিকার বিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকা জুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি। রাজনৈতিক দলগুলোর তীব্র বিরোধের মধ্যে সরকার কী করবে বুঝতে পারছে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ২৭০ দিন আলাপ আলোচনার পর এমন অনৈক্যের সুর হতাশাব্যঞ্জক বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলছিলেন আইন উপদেষ্টা। সংবাদ সম্মেলনে গণভোট ফেব্রুয়ারিতে নাকি নভেম্বরে হবে তা নিয়ে রাজনীতিতে যে আলোচনা, সে ব্যাপারেও প্রশ্ন করা হয়। আসিফ নজরুল বলেন, গণভোটের সময়ের ক্ষেত্রে ২টি অপশন নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশনের রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। আজ ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। ইসি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, শাপলা কলি, সিঁড়ি, সূর্যমুখী, হ্যান্ডশেক নতুন এই ৪টি প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে। প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে। প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেওয়া হবে, কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন। শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন। তবে এনসিপির শাপলার দাবিতেই অনড় ছিল। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিবিসি বাংলাকে জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলাকলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কিনা সে ব্যাপারে দলীয় ফোরামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা। তিনি আরও বলেন, কিভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে। আরও পড়ুন, ইসির চিঠির জবাব দেবে এনসিপি, তবে শাপলা প্রতীকের দাবিতে অনড় দলটি। অনড় অবস্থানে নির্বাচন কমিশন। শাপলা প্রতীক না দিলে কি করবে এনসিপি? ধানের শীষ, নৌকা,
লাঙল বা দাড়িপাল্লা যেভাবে রাজনৈতিক দলের প্রতীক হয়ে উঠল। জাতীয় নির্বাচনের আগে গণভোট অযৌক্তিক, অবিবেচনাপ্রসূত মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের দিন ছাড়া গণভোটের সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না বিএনপি। জুলাই জাতীয় সনদের কয়েকটি দফা বিএনপির অগোচরে সংশোধন করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি, যার অন্যতম শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন সরকারি বেসরকারি অফিসে টাঙানো সংক্রান্ত বিধান বিলুপ্ত করার ব্যাপারে ঐক্যমত্য হলেও সনদে তা অন্তর্ভুক্ত করা হয়নি। বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব বক্তব্য তুলে ধরেন দলটির মহাসচিব। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশনের দেওয়া সুপারিশকে একপেশে উল্লেখ করে তা জাতির ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মি. আলমগীর। সংবিধান সংস্কার পরিষদ ২৭০ দিনের মধ্যে সংস্কার করতে ব্যর্থ হলে সংবিধান সংস্কার বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার বিধানকে সম্পূর্ণ অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত ও হাস্যকর বলেও মনে করে বিএনপি। বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার হাজার টন সোনা রাখে? বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি সোনাও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে। ঐতিহাসিকভাবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সোনা দিয়েই গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করত। শিল্প উন্নয়ন ও বাণিজ্য লেনদেনে ডলারের ব্যবহার শুরু হবার পর কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভ অন্যান্য দেশের মুদ্রা ও বন্ডে স্থানান্তর করে। তার সত্ত্বেও প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের একটি অংশ এখনও সোনা হিসেবে রাখা হয়। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান বলছে, অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বিদেশি মুদ্রা অর্থাৎ ডলারে না রেখে সোনায় রূপান্তর করছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনা কেনার ফলে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। ২০২৪ সাল নাগাদ বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে মোট ৩৬,২০০ টন অর্থাৎ ৩,৬২ লাখ কিলোগ্রাম সোনার রিজার্ভ ছিল, যা কেন্দ্রীয় ব্যাংকগুলোর হাতে থাকা সম্পদের ২০%। অথচ ২০২৩ সালে সোনা আকারে সুরক্ষিত সম্পদের হার ছিল ১৫%। ২০২৪ সালে চীন, তুরস্ক, ভারত, ইরাক ও আজারবাইজান সেই দেশগুলোর মধ্যে অন্যতম যারা এক বছরে ২০ টন অর্থাৎ ২০,০০০ কিলোগ্রাম সোনা কিনেছে। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিকভাবে ডলারের দুর্বল হয়ে পড়া, যুক্তরাষ্ট্রে সুদের হার কমে যাওয়া, অর্থনীতি এবং বৈশ্বিক অস্থিতিশীলতা, এই কারণগুলোই বিনিয়োগকারী ও দেশগুলোকে সোনার দিকে নিরাপদ সম্পদ হিসেবে তাকাতে বাধ্য করছে। কারণ মুদ্রা বা বন্ডের মতো অন্যান্য সম্পদের মতো সোনার মূল্য কোনো একটি সিদ্ধান্তের ফলে খুব দ্রুত পড়ে যায় না। জেপি মর্গান বলছে, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল বাণিজ্য নীতি এবং অনিশ্চিত ভূ-রাজনৈতিক মিত্রতার প্রেক্ষিতে এটা মনে করা হচ্ছে যে ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের রিজার্ভে আরও বেশি সোনা যোগ করবে এবং সম্ভবত আরও ৯০০ টন সোনা কিনবে। কোন দেশের কত সোনা আছে? সাধারণত বিশ্বাস করা হয় যে দেশের কাছে যত বেশি সোনার রিজার্ভ থাকে তাদের মুদ্রা তত বেশি শক্তিশালী। বিশ্বের অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের বিদেশি সম্পদ সোনা আকারে জমা রাখে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে যুক্তরাষ্ট্রে বিশ্বের বৃহত্তম সোনার রিজার্ভ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মোট ৮,১৩৩ টন অর্থাৎ ৮১ লক্ষ কিলোগ্রামের বেশি সোনা আছে, যা তাদের মোট বিদেশি সম্পদের ৭৮%। আইএমএফের তথ্য অনুযায়ী ২০২৪ সাল নাগাদ যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইটালির কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ১৬,৪০০ টন সোনা থাকবে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স এবং ইটালির কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের ৭০%-এরও বেশি সোনা দিয়ে গঠিত। সোনা কেনার দৌড়ে বর্তমানে চীন দ্রুত এগিয়ে যাচ্ছে এবং গত ২ বছর ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক তাদের রিজার্ভ অন্যান্য সম্পদ থেকে সোনার ভাণ্ডারে স্থানান্তর করছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ২০২৪ সালের শেষে চীনের ২,২২৯ টন অর্থাৎ ২২,০৯,৮০০ কিলোগ্রাম সোনার রিজার্ভ ছিল। ২০২৫ সালের প্রথম ৬ মাসে চীন আরও প্রায় ১৯ টন সোনা কিনেছে, অথচ এই সময় যুক্তরাষ্ট্র কোনো সোনা কেনেনি। এর আগে ২০২৩ সালে চীন প্রায় ৮৮ টন সোনা কিনেছিল। চীন ছাড়াও পোল্যান্ড ও তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকগুলোও সোনা কিনছে। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১৪.৮ টন অর্থাৎ ১৪,৮০০ কিলোগ্রাম সোনার রিজার্ভ রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসেবে এটি দেশের মোট রিজার্ভের ৫.৬৫%। বাংলাদেশের প্রতিবেশী ভারতের কেন্দ্রীয় ব্যাংকের কাছে ৮৮০ টন অর্থাৎ ৮,৮০,০০০ কিলোগ্রাম সোনার রিজার্ভ রয়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে ভারতের কাছে $৯,৩০০ কোটি মূল্যের সোনা রয়েছে এবং এটি ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ১৩%। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশের মুদ্রার পাশাপাশি বৈদেশিক মুদ্রা সম্পদেও সোনা রাখে। স্টেট ব্যাংক অফ পাকিস্তানের মতে পাকিস্তানের কাছে $৭ কোটি মূল্যের ৬.৪ টন অর্থাৎ ৬,৪০০ কিলোগ্রাম সোনা রয়েছে। যুক্তরাষ্ট্র, চীন
যুদ্ধের কারণে কি সোনার দাম বেড়েছে? চলতি মাসে আন্তর্জাতিক বাজারে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কিছুটা কমেছে। অর্থনীতিবিদরা মনে করেন অক্টোবরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর দাম কমে যাওয়ার পেছনে ভূরাজনৈতিক কারণও আছে। পণ্য বিশেষজ্ঞ শামসুল ইসলাম বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ সোনার দাম বাড়ার অন্যতম কারণ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি ঘোষণার পর চীন প্রথমে সোনা কিনেছিল এবং পরে যখন দাম আউন্স প্রতি $4,380 ঐতিহাসিক পর্যায়ে পৌঁছায় তখন তারা সোনা বিক্রি করে মুনাফা করেছে। অর্থনীতি বিশ্লেষক আহসান মেহেন্তি বলছেন, যুক্তরাষ্ট্রের 1 অক্টোবর থেকে শুরু হওয়া অর্থবছরের বাজেট অনুমোদিত হয়নি এবং মার্কিন সরকার নিষ্ক্রিয় হয়ে পড়েছে, যার ফলে বিনিয়োগকারীরা মার্কিন বাজার থেকে সরে এসে সোনায় বিনিয়োগ করেছে, যা সোনার দাম বাড়িয়েছে। বিবিসিকে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এশিয়া সফরে আছেন। বিনিয়োগকারীরা মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফর খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার সম্ভাবনা রয়েছে এবং আশা করা যায় বাণিজ্য সংক্রান্ত মতপার্থক্য কিছুটা কমানো সম্ভব হবে। এই কারণে আপাতত সোনার দামে কিছুটা পতন হয়েছে। শামসুল ইসলামের মতে, চীন তার মিত্র ব্রিক্স দেশগুলো বৈশ্বিক বাণিজ্য মুদ্রা ডলারের ক্ষতি করতে খুব চতুরভাবে তাদের তাস ব্যবহার করছে। তিনি বলেন, মার্কিন শুল্ক যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং এশিয়ার অর্থনীতিরও ক্ষতি করেছে এবং ভারতসহ অনেক দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা কিনে তাদের মুদ্রাকে সমর্থন দিচ্ছে।